জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আমরা যে সমস্ত লেখকদের গল্প প্রকাশ করে থাকি তারা তথাকথিত শব্দে কেউই নামকরা ও প্রতিষ্ঠিত লেখক নন। তবে আপনাদের ভালোবাসা এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তারাও পাচ্ছেন পরিচিতি। এটিই ছিল আমাদের লক্ষ্য। জ্যাম হাব স্টুডিও আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের এই সাপোর্টের জন্য। আশা করি আপনারাও এই গল্পটি শোনার পর আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে এই গল্পের লিঙ্কটি শেয়ার করবেন, আর অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনি যদি আমাদের গল্পের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, কারণ জ্যাম হাব স্টুডিওর শনিবারের গপ্পতে নতুন গল্পের নোটিফিকেশন অতি দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। আরও একটি বিশেষ কথা, আপনি যদি আপনার নিজের লেখা গল্প প্রকাশ করতে চান তাহলে যোগাযোগ করুন ডেসক্রিপশানে দেওয়া আমাদের ইমেল আইডিতে। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য আশিস চক্রবর্তীর লেখা কবর, নির্দেশনা আরফান আলী খান, গল্প পাঠে আমি ইন্দ্র, অন্যান্য চরিত্রে আরফান, কৃষ্ণেন্দু ও পৌলমী, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। শ্রোতা বন্ধুদের কাছে আবেদন, এই গল্পের কাহিনী মুর্শিদাবাদে প্রচলিত একটি কাহিনীর অবলম্বনে রচিত। এই কাহিনীর উদ্দেশ্য কোনো বংশ বা জাতিকে ছোট বা নিচু দেখাবার জন্য নয়। প্রচলিত জনশ্রুতিটির ভার লেখক বা জ্যাম হাব স্টুডিও বহন করে না। নিছক গল্পে ভয়ের আবহ তৈরি করার স্বার্থেই ব্যবহৃত হয়েছে এই জনশ্রুতিটি। গল্পে মদ্যপানের কথা উল্লেখ রয়েছে, কেবলমাত্র গল্পের প্লটের প্রয়োজনেই তা ব্যবহৃত। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আশা করি সকলে কুসংস্কার মুক্ত হয়ে গল্পের আনন্দ উপভোগ করবেন। শুরু হচ্ছে আজকের গপ্প কবর। রাত তখন 1টা। রাস্তার বাঁকটা ঘুরেই সম্মুখের রেলগেটটা ক্রস করে ঝড়ের গতিতে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে আসছে। তারপর গাড়িটা রাস্তার ধারের জঙ্গলের বেড়া ভেদ করে একটা মাটির ঢিপিতে ভীষণ শব্দ করে সজোরে আঘাত করে সামনের দিকে ঝুঁকে থেমে গেল। মুহূর্তে স্থানীয় বাতাস ভারী হয়ে উঠল ধোঁয়া আর পেট্রোলের ঝাঁঝালো গন্ধে। বৃদ্ধ কাশেম হাতের কোদালটা মাটিতে আছড়ে ফেলে অকুস্থলে পৌঁছে দেখল গাড়ির থেকে 5 হাত দূরে একজন যুবক পড়ে কাতরাচ্ছে। গাড়ির হেডলাইটটা তখনও জ্বলছে। সেই আলোতে চারপাশের অন্ধকারটা অনেকটাই সরে গেছে। দ্রুত পায়ে কাশেম যুবকের দিকে যেতেই যন্ত্রণা নিয়ে যুবকটা হাঁটুর ওপর ভর দিয়ে উঠে বসল। বোঝাই যাচ্ছে হাতে পায়ে ভালোই চোট পেয়েছে সে। মাজা কুঁজো করে উঠতেই হাত বাড়িয়ে দিল কাশেম। ছেলেটা কাশেমের মুখের দিকে একবার চেয়ে সাবধানে উঠে কিছু বলার আগেই কাশেম ওর কুঁড়ে ঘরের দিকে ইশারা করল। কবরস্থান থেকে বেশ অনেকটা দূরেই ঘরটা। এরপর গাড়িটার দিকে তাকিয়ে ছেলেটা একটা আফসোস সূচক শব্দ করে সমস্ত শরীর দিয়ে কাশেমকে আঁকড়ে ধরে অসহায়ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলল কুঁড়ে ঘরের দিকে।
একটা ঝুপসি ঘর। হলদে কৃপণ একটা কেরোসিনের আলো জ্বলছে। ঘরের এক কোণের দিকে রয়েছে একটা নিচে নামার অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি। কোনো মতে যুবকটাকে বিছানায় শুইয়ে মিনিট 15 পর গরম জল আর কাপড়ের প্রলেপ দিয়ে কাশেম মুছে দিল ওর ক্ষতস্থান। তারপর একটা মদের বোতল খুলে খানিকটা কাপড়ে ঢেলে ক্ষতস্থানে চেপে ধরল। অল্প বয়সের ছেলেটা ব্যথায় কুঁকড়ে উঠলে অন্য হাতে ধরা তার মদের বোতলটা তার হাতে তুলে দিতেই গলায় ঢালল সে। তারপর কাতর হয়ে এসে বলল, থ্যাংক ইউ। বৃদ্ধ কাশেম একটা বাঁকা হাসি হেসে বলল, ইনাম জানা হুবার্ট ডিকোস্টা। কাশেম দেখল হুবার্টের জামার ফাঁক দিয়ে ঝুলছে ক্রস চিহ্নের লকেট। তোমার নাম? আমার নাম কাশেম আলী। খানিকক্ষণ সব চুপচাপ। কেবল কয়েকটা পতঙ্গ পাখার ঝাপটা দিয়ে আলোর চারপাশটায় ঘুরছে, আর তাদের দুজনের গলার ভেতর দিয়ে শব্দ করে নেমে যাচ্ছে মদ। শুনশান রাস্তায় কিভাবে অ্যাক্সিডেন্ট করলে? হুবার্ট মদের বোতলের শেষ বিন্দুটা গলায় ঢেলে তারপর কি একটা ভেবে সে উত্তর দিল, গাড়িটা আমার ভালোই স্পিডে ছিল। হঠাৎ রাস্তার বাঁকটা ঘুরতেই লুকিং গ্লাসে দেখি গাড়ির পেছন সিটে কে একজন বসে আছে। চমকে ভালো করে মুখটা দেখার আগেই ভয়ে স্টিয়ারিংয়ের হাতটা আর খেললো না। আর তারপর কথাটা শেষ না হতেই কাশেম বলল, এখন একটু আরাম করো, পারলে থোড়া শুয়ে পড়ো। রাত অনেক হলো, কাল সকালে তবিয়ত ঠিক লাগলে চলে যেও। হুবার্ট হাঁ হয়ে চেয়ে রইল কাশেমের দিকে। তার বলা নিঃসঙ্গ ফাঁকা চলন্ত গাড়িতে হঠাৎ করে অন্য আরেকজনের আগমনের আশ্চর্য ঘটনায় লোকটার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। তবে কি তাকে অবিশ্বাস করছে সে? কিন্তু ও স্পষ্ট দেখেছে লুকিং গ্লাসে ব্যাক সিটে আরেকজন বসে রয়েছে, খুব সম্ভবত একটা মেয়ে। মাথা ঘুরিয়ে সেদিকে দেখতে গিয়েই তো এই বিপত্তিটা নেমে এলো। কাশেম ঘর থেকে বেরিয়ে গেলে শরীরটাকে বিছানায় এলিয়ে দিতেই ও লক্ষ্য করল ওর পা বিছানা থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় হাতখানেক। কাশেম আলী লম্বায় বেশ খাটো। কোনো মতে কুঁকড়ে কাত হয়ে পড়ে রইল হুবার্ট। সেই আচমকা নারী মূর্তির তার গাড়িতে আগমন আর সেই দৃশ্য দেখার পরে এই অ্যাক্সিডেন্টের ফলে আহত হয়ে যাওয়া, ক্লান্তি আর মানসিক যন্ত্রণায় ওর দুটো চোখ বুজে আসলো অতি সহজে। শেষ রাত্রের দিকে তীব্র অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় হুবার্টের। ঘরের কোণের সেই নিচের দিকে ধাবমান সিঁড়িটির গহ্বর থেকে একটা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। যেন ওই অন্ধকার সিঁড়ির পথের শেষে রয়েছে বিরাট কোনো জলাশয়, আর সেখান থেকেই সর্পিল গতিতে আসছে শীতল বাতাসের রেখা। চতুর্দিকে ভালো করে চেয়ে কোথাও দেখা গেল না কাশেম আলীকে। ঘরের কেরোসিনের বাতির আলোটা বাড়িয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে পৌঁছল সে। তারপর অন্ধকার কূপের মতো সেই গহ্বরের দিকে ঝুঁকে পড়ল হুবার্ট। কিন্তু ওপর থেকে সিঁড়ির দু একটা ধাপের বেশি নজরে পড়ল না। মনে প্রশ্ন জাগল, এই গুপ্তপথের শেষ কোথায়? আর কেনই বা এই গুপ্তকক্ষ?
কি আছে এর ভেতরে? কাশেম আলী কি ওই পথ ধরেই নেমে গেছে? কৌতূহলী হয়ে সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়ে পরীক্ষা করতে থাকলো হুবার্ট। খানিকক্ষণ পর বাতাসের শব্দটা আর প্রাকৃতিক বলে মনে হলো না হুবার্টের। খুব ভালোভাবে কান পাতলে ওর মনে হতে লাগলো আসলে সেটা পাতাল গর্ভ থেকে ভেসে আসা কোনো মহিলার ফিস ফিস কণ্ঠস্বর। আলো হাতে কয়েক ধাপ নামতেই স্পষ্ট বোঝা গেল সেই ফিসফিসিয়ে কথা বলার ব্যাপারটা, কিন্তু ভাষা অস্পষ্ট, বোঝাই যাচ্ছে না। শব্দ লক্ষ্য করে আরও কয়েকটা ধাপ সিঁড়ি নেমে যেতেই আঁতকে উঠে থমকে গেল হুবার্ট। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কেউ। কেরোসিনের অল্প আলোয় আবছা বোঝা যাচ্ছে তাকে। একটা শীতল সরীসৃপ যেন ওর শির দাঁড়াবে নেমে গেল নিচের দিকে। কে কে ওখানে? কে? ছায়ামূর্তি নিশ্চল, নির্বাক, কম্পমান হাত পা নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে সে। একটা মেয়ে, মাথা মাটির দিকে নোয়ানো, শরীরে রাজকীয় পোশাক, হাওয়ায় শরীরে খেলা করছে তার ঘন চুলের ঢল। হুবার্ট খানিকটা সরে এসে অনুভব করলো ওর শরীরের শক্তি যেন ফুরিয়ে আসছে। দেওয়ালে ঠেস দিয়ে কোনো মতে সে চিৎকার করে বলল, কে তুমি? কি চাও? এবারে মেয়েটি বিশ্রী রকমের হাসতে হাসতে ধীরে ধীরে মাথা তুলল। কে তুমি? কে? এক মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে বুকের রক্ত যেন জল হয়ে উঠল হুবার্টের। মেয়েটার বড় চোখ দুটো কালো, কিন্তু মনি শূন্য, সাদা স্ফটিকের মতো জ্বলে উঠেছে। গলার কাছে চেরা দাগ থেকে শব্দ করে ঝরে পড়ছে রক্ত। এরপর মেয়েটি তার ডান হাতটা মাথায় তুলে মুঠো করে চেপে ধরল তার মাথার চুল, আর তারপর নিজের মাথাটা ওপর দিকে টেনে চেরা দাগ থেকে খসিয়ে নিজের হাতেই নামিয়ে আনলো। সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছিটকে ছিটকে পড়তে লাগলো ফিনকি দিয়ে রক্ত। এই বিভীষিকাময় দৃশ্য দেখে হুবার্ট চিৎকার করে চোখ বন্ধ করল। ওর চোখটা যখন খুলল, সে দেখল ঝুপড়ি ঘরের মধ্যে সেই খাটো বিছানাতেই সে শুয়ে আছে। তৎক্ষণাৎ সিঁড়ির দিকে গিয়ে দেখল সেখানে কিচ্ছু নেই, এমনকি রক্তের কোনো দাগও না। কয়েকটা পাখির ডাক আর নির্দিষ্ট তালে মাটি কাটার আওয়াজ কানে আসতেই সম্বিত ফিরে এলো হুবার্টের। জানালার ফাঁক দিয়ে হুবার্ট দূরের দিকে তাকিয়ে দেখল বৃদ্ধ কাশেম একটা গর্ত খুঁড়ছে। সময়টা সন্ধে, তার মানে গত রাত্রি থেকে আজকের সারাদিন প্রায় সে ঘুমিয়েই কাটিয়েছে। আহত শরীর নিয়ে উঠে গিয়ে সামনের প্রশস্ত এলাকা পেরিয়ে কাশেমের খানিকটা কাছে এসে পা ফেলতেই ওর বুকটা একবার কেঁপে উঠল। সমস্ত ফাঁকা এলাকা জুড়ে কিছুটা করে তফাতে একটা একটা মাটির ঢিপি। জায়গাটা চিনতে অসুবিধে হলো না। এটা একটা কবরস্থান। প্রতি পদক্ষেপে উঁচু মাটির ঢিপিগুলো আদতে এক একটা কবর। তার তলায় চিরনিদ্রায় শায়িত আছে মৃতদেহ। ব্যাপারটা ভাবতেই গাটা ছমছম করে উঠল হুবার্টের। তৎক্ষণাৎ ওর মনে পড়ল কাল রাতে তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এরকমই একটা ঢিপিতে আঘাত করেছিল। তার মাটিটাও তুলে দিয়েছিল। গত রাত্রের অ্যাক্সিডেন্টের ঘটনা ওকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে সে টেরই পায়নি ও একটা
কবরস্থানে এসে পড়েছে। এক পা দুপা করে বেশ খানিকটা এগিয়ে বৃদ্ধ কাশেমের পেছনে গিয়ে দাঁড়াতেই কামটা একটু এগিয়ে রাখছি। কাম ফেলে রাখতে আমার বিলকুল ভালো লাগে না। একা বুড়া আদমি, কখন কে রাত বিরেতে লাশ নিয়ে এসে তাড়াহুড়ো করবে, তাই কবরটা একটু খুঁড়ে রাখলাম। ফাঁকা সময় আমি এমনি করে কবর খুঁড়ে রাখি। তারপর কাল রাতের মতো একটা কৌতূহল মাখানো হাসি ছেড়ে বলল, আমি জানি তো, कोई ना कोई जरूर आएगा, जरूर आएगा। হুবার্ট কবরের ভেতরে চোখটা ফেলতেই ওর সমস্ত সঞ্চিত সাহস শক্তি শূন্য হয়ে এলো। একটা অদৃশ্য ভয় যেন ওকে গ্রাস করে ফেলেছে। কাল আমাকে বলনি তো এটা কবরস্থান? তোমাকে বললে এতগুলো মুর্দার সাথে রাত কাটাতে ভালো লাগতো? তাছাড়া কাল রাত্রের নিন্দটা ছিল জরুরি। থাকালটা সামলে উঠতে তুমি তো সারাটা দিন ঘুমিয়েছো, আর সেই কারণেই এখন তর তাজা দেখাচ্ছে তোমাকে। কি জানি কেন হুবার্টের বারবার মনে হতে লাগলো কাশেম আলী তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। চোখের দৃষ্টিটা কাশেমের দিক থেকে সরিয়ে গাড়ির ওপরে ফেলতেই দেখলো সেটা ঢিপির অনেকটা অংশ ধসিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে ঝুঁকে। চারিদিকে একবার চক্কর মেরে নজর ঘুরিয়ে নিল। দেখল জায়গাটা অদ্ভুত। বাতাস যেন স্থির, গাছপালাগুলোর যেন মন খারাপ। পাতা ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে বাধ্য ছেলের মতো। এরপর সে দ্রুত পায়ে গাড়ির দিকে ছুটে তাতে উঠে পড়ে একবার পেছনের সিটের দিকে দেখল। না, সেটা ফাঁকা, কেউ নেই। তারপর দক্ষ হাতের কিছুক্ষণের প্রচেষ্টায় গাড়ির ইঞ্জিন যেন জীবন ফিরে পেল। তীব্র স্বর করে আর ধোঁয়া ছেড়ে জবাব দিল সে তার মালিকের ইশারায় সায় দিতে রাজি। এক মুহূর্ত দেরি না করে ধুলো উড়িয়ে বেরিয়ে পড়ল হুবার্ট। চোখের পলকেই গাড়িটা দূরে মিলিয়ে যেতে লাগলো। বৃদ্ধ কাশেম সেদিকে চেয়ে ঝিলিক দেওয়া একটা হাসি হাসল। হুবার্ট ডিকস্টা অনাথ। তাকে চার্চের সিঁড়িতে কুড়িয়ে পায় এক পাদ্রি স্যামুয়েল ডিকস্টা। আদিবাসী অধ্যুষিত এলাকায় ছোট্ট চার্চে পাদ্রি একাই থাকতেন। পরিত্যক্ত হুবার্টকে তুলে নিয়ে স্থানীয় কয়েকজনের সাহায্যেই বড় করে তোলেন পাদ্রি স্যামুয়েল। তারপর ওনার সাহচর্যে এবং সরকারি স্কুলে কিছু বছর পড়াশোনা করলেও অল্প বয়সেই থেমে যেতে হয় হুবার্টকে নিয়তির কাছে। অকস্মাৎ স্যামুয়েল ডিকস্টা মারা যাওয়ার পর তরুণ বয়স থেকেই হুবার্টকে নিজের অন্য সংস্থানে লেগে পড়তে হয়। নানান ভয়ানক খারাপ অভিজ্ঞতার পথ অতিক্রম করে আজ সে একজন সফল গাড়ি চোর। দীর্ঘ এতগুলো বছর এই কাজ সে নিপুণতার সঙ্গে করে এসেছে। কিন্তু কাল রাত্রে গাড়িটা চুরি করে ফিরবার পথে যেটা ঘটল সেটা তাকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে সে এখন গাড়ির ব্যাক সিটে তাকাতে কেমন একটা অস্বস্তি অনুভব করছে। গাড়ির সামনেটা অসম্ভব রকমের পিগড়ে গেছে। সেটা না মেরামত করলে দাম মিলবে না। ঘন্টা দুয়েক পর নিজের বাড়ি পৌঁছে হুবার্ট গাড়িটাকে পেছনের দিকের গ্যারেজে রেখে নিজের ঘরে ঢুকে পড়ে। টেবিলে রাখা অ্যাকোরিয়ামের ভেতরের
মাছের খেলা দেখতে দেখতে হুট করে তুলে নেয় পাশে রাখা শুকনো প্যাকেটের খাবার। তারপর ঘরের আলোটা নিভিয়ে বাড়ির পিছনে রাখা গাড়িটার দিকে এগিয়ে যায় সে। খাওয়া সমাপ্ত হলে গাড়ির সামনেটা লক্ষ্য করতেই শরীরটা ঠান্ডা হয়ে উঠল হুবার্টের। নিজের বিশ্বাসকে আরো দৃঢ় করার উদ্দেশ্যে ও ঝুঁকে বসে। চাকার দিকে চোখ ফেলতেই আবার আটকে উঠল ওর শ্বাসটা। গাড়ির ডান চাকায় জমাট বেঁধে আছে চাপ চাপ রক্ত। মাথার ভেতর ধোঁয়ার কুণ্ডুলির মতো উঠে এলো কয়েকটা প্রশ্ন। কখন, কিভাবে, আর কাকে নিজের অজ্ঞাতে পিষে দিয়েছে সে? পুরো জার্নিটা একবার ভেবে নিয়ে চিন্তাটা আটকে গেল মাটির উঁচু ঢিপিটার কাছে। ওই ঢিপির তলায় কি তাহলে ছিল কোনো তরতাজা টাটকা লাশ, যাকে চেপে দিয়েছে আচমকাই, আর তার থেকেই এই রক্ত? কিন্তু এ তো সম্ভব না, কারণ ঢিপির মাটি গাড়ির ধাক্কায় আলগা হলেও ওটা তো টাটকা কবর নয়। বেশ শক্ত হয়ে আসা মাটি, ওপরে গজানো সবুজ ঘাসও নজরে পড়েছে। তাছাড়া মৃতদেহ তো গর্তের অনেকটা নিচে নামানো থাকে। অসম্ভব, এ হতে পারে না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা ঝোপের মধ্য দিয়ে ছুটে যাওয়ার সময় নিশ্চয়ই কোনো বুনো জানোয়ার তলায় পিষে গেছে। তবে সবটাই অনিচ্ছাকৃত। মনটা ভারাক্রান্ত হয়ে উঠল এক মুহূর্তে। খুন জাতীয় একটা অপরাধ বোধের সঙ্গে খারাপ লাগাটা জড়ো হতে লাগলো মনের মধ্যে। জল আর কারওয়াশ দিয়ে সম্পূর্ণ রক্তের দাগটা ধুয়ে ফেলতেই হুবার্ট দেখল রক্ত ধোয়া রক্তিম ফেনা মেশানো জলের স্রোতটা ধীরে ধীরে প্রবেশ করছে মাটির একটা ছিদ্র দিয়ে, খুব নিয়ন্ত্রিতভাবে। যেন সমস্ত লাল আভাযুক্ত জলটা গিলে নিচ্ছে মাটির ওই ছিদ্র। প্রকৃতির বিরুদ্ধ আচরণ করছে যেন সেই আষ্টে গন্ধযুক্ত জলের রেখা। সুশৃঙ্খলবদ্ধ সভ্য মানুষের মতো দল বেঁধে আস্তে আস্তে নেমে যাচ্ছে মাটির গভীরে। এই দৃশ্য ভীষণভাবে আকৃষ্ট করল হুবার্টকে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ওর মনে হলো ওটা যেন মাটির কোনো ছিদ্র নয়, কেউ যেন মাটির তলায় শুয়ে মুখটা হাঁ করে আছে আর শ্বাস নেবার মতো করে টেনে নিচ্ছে রক্তের স্বাদ। এ যেন জলের নিম্নমুখী যাত্রা নয়, কিংবা মাধ্যাকর্ষণ শক্তির টানও নয়। এক অলৌকিক শক্তির বলে সমস্ত জলটা জড়ো হতে হতে ওই একই পথে বিবরে প্রবেশ করছে। অন্য কোনো জগতে সর্পিল গতিতে এগিয়ে যাচ্ছে জলের স্রোত। হুবার্টের হার্টবিটটা বেড়ে যায়, আচ্ছন্ন হতে থাকে ওর সমস্ত শরীর। সমস্ত জল ফুরিয়ে এলে একটা মোহ ওকে টানতে থাকে মাটির বুকের ছিদ্রটার দিকে, যা এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কানের পাশটায় ফিস ফিসিয়ে কে যেন এবার বলছে, একবার শুধু মাটিটা ঘুরে দেখ, দেখ না কি আছে ওর তলায়, দেখ না ঘুরে দেখ, দেখ রক্তের স্রোত কোথায় যাচ্ছে।
একবার দেখ, দেখ না। প্রত্যেকটা কথা বলার সময় ওর কানের কাছে নিঃশ্বাস পড়ছে, মুখ থেকে নির্গত বাতাসে কেঁপে কেঁপে উঠছে সমস্ত শরীর, কিন্তু ঘাড় ঘোরাবার সাহস হচ্ছে না। প্রায় অথর্বের মতো দাঁড়িয়ে আছে হুবার্ট। কথাগুলো রিপিট হয়ে চলেছে ক্রমশ। এ যেন এক অন্য লোকের থেকে ভেসে আসা শব্দ। হঠাৎ ফোনটা শব্দ করে বেজে ওঠে। চমকে ওঠে হুবার্ট। শরীরে বল ফিরে পায়। সেই বাতাসে ভাসমান কথা বন্ধ হয়ে গেছে এবার। কাঁপা কাঁপা হাতে ফোনটা পকেট থেকে বের করে স্ক্রিন টাচ করতেই ভ্রুটা কুঁচকে গেল হুবার্টের। স্ক্রিনে কোনো নাম্বার নেই, লেখা উঠেছে আননোন নাম্বার। স্ক্রিনে সবুজ দাগটা চেপে ধরতেই হ্যালো, হ্যালো, হু ইজ স্পিকিং? হ্যালো, কিছুক্ষণ কোনো সাড়া শব্দ নেই। হ্যালো, হ্যালো। হঠাৎ ওপাশ থেকে ভেসে এলো আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও। কে আছো? বাঁচাও, মেরো না, আমি বাঁচতে চাই। আবার সব চুপ। ফোনের ওপাশে ঘন ঘন শ্বাস পড়ছে। হুবার্টের কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে ঘাম। ফোন ধরা অবস্থায় ঠক ঠক করে কাঁপছে তার হাত। চোখে ঝাপসা দৃষ্টি। মনের ভেতরে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে আতঙ্কের। কিছুক্ষণ পর ফোনের ও প্রান্ত থেকে আবার ভেসে এলো সেই মেয়েটার কণ্ঠস্বর। আমার হৃৎপিণ্ডটা কই? কে তুমি? কে কে তুমি? কোথায় গেল আমার কলিজাটা? কোথায়? মুখটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কে নিয়েছে আমার হৃৎপিণ্ড? কে কে নিল? নারী কণ্ঠ আবার বলল, নিয়েছে আমার হৃৎপিণ্ড। কোথায় গেল? কোথায় গেল আমার হৃৎপিণ্ডটা কই? আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগছে কেন? আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগছে কেন? কে নিয়েছে? কে নিয়েছে আমার হৃৎপিণ্ডটা? তীব্র ভয়াল উত্তেজনায় হুবার্ট ফোনটাকে মাটিতে আছড়ে ফেলল। আর সেখান থেকে ভেসে আসলো নারকীয় হাসির শব্দ। সমস্ত শরীরে ঠান্ডা হিমেল স্রোত খেলে গেল হুবার্টের। সে দু হাতে কান চেপে ধরে ছুটতে ঢুকে পড়ল আলোহীন ঘরের মধ্যে। তারপর দরজা বন্ধ করে এক লাফে বিছানায় উঠে দেওয়ালে সেঁটে গিয়ে হাত পা গুটিয়ে পড়ে রইল। মাথার শিরাগুলো যেন ফেটে পড়তে চাইছে। এসব কি ঘটছে ওর সঙ্গে? চিন্তার ভেতর হাজারো ভয় মাখা প্রশ্নগুলো খেলা করছে যেন। শক্তি ক্ষয় করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে ওর শরীর। যেন একটা নেশা এসে ভিড় করেছে ওর চোখে আর মুখে। মাথাটা ঝিমঝিম করছে। ক্রমশ চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসলো। এবার চোখ বন্ধ করে ফেলল হুবার্ট। ঘুম আসছে কি কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান শূন্য হয়ে পড়ল হুবার্ট। চোখটা যখন খুলল, দেওয়ালে টাঙানো ঘড়িটা বিশ্রী রকম শব্দ ছেড়ে বেজে চলেছে। সেই শব্দ কানের ভেতরে যেন সজোরে আঘাত করছে তার। আলোহীন ঘরটা ছোট্ট হয়ে যেন ফুরিয়ে গেছে চোখের সামনেই। টেবিলে রাখা মাছের অ্যাকোয়ারিয়ামের থেকে বেরোচ্ছে একটা মিহি হলদেটে আলো। ওদিকে চোখ পড়তেই হুবার্ট দেখল তার সাধের গোল্ডফিশগুলো জলময় খেলা করছে। রাত কত? এই খেয়াল হলে উঠে
আলোটা জ্বালতে যাবে এমন সময় অ্যাকোয়ারিয়ামের কাচের মৃদু আলোর সামনে একটা ছায়ামূর্তিকে সরে যেতে দেখল। নিজেকে খানিকটা সামলে হুবার্ট চোখ দুটো কচলাতে কচলাতে সেদিকে চেয়ে নিশ্চল হয়ে বসে রইল। অন্ধকার ঘরের কোনায় কোনায় জমে আছে কালো মিশমিশে আস্তরণ, আর সেই আস্তরণ ভেদ করে কারা যেন জল চোখ নিয়ে চেয়ে রয়েছে ওর দিকে। জোড়া জোড়া চোখেরা নিচু থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। সর্বোচ্চতায় যে আগুনের গোলার মতো চোখ দুটো রয়েছে তার উচ্চতা হুবার্টের কোমরের বেশি হবে না। আবার ছায়ামূর্তিটা অ্যাকোয়ারিয়ামের পাশ থেকে সরে গেল। হুবার্ট এবার সন্তর্পণে নিজেকে বিছানায় সেঁটে পিছু সরতে লাগলো। সারা ঘরময় ছায়ামূর্তিটা কয়েকবার পাক খেয়ে স্থির হলো অ্যাকোয়ারিয়ামের কাছে। হুবার্টের স্নায়বিক অস্থিরতাটা এবার আবার ওকে গিলে ফেলেছে। ওর ঠোঁট দুটো যেন কেউ সেলাই করে দিয়েছে অদৃশ্য আশ্চর্য এক সুতোয়। ছায়ামূর্তিটা আস্তে আস্তে রূপ নিল। আবছা আলো আধারিতে হুবার্ট বিস্ফারিত চোখ নিয়ে দেখল ওটা একটা 10-11 বছরের মেয়ে, যার পরনে খাটো করে পরা এক টুকরো কাপড়, মাথার চুলগুলো কাঁধ ছুঁয়ে আছে। মেয়েটা ওর ডান হাতটা অ্যাকোয়ারিয়ামের জলে ডোবাতেই হুবার্ট লক্ষ্য করল হাতের রংটা রক্তশূন্য ফ্যাকাশে। তারপর নখ বিস্তৃত হাতের চেটোটা জলের ভেতরে হাতড়ে হাতড়ে তুলে নিল একটা গোল্ডফিশ। মাছের ছটপটানিটার শব্দ মাতিয়ে দিচ্ছে ঘরটাকে। মেয়েটা মাছটাকে এক নিমেষে মুখের মধ্যে ভরে নিয়ে কচমচিয়ে চিবোতে লাগলো। আবার পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। একে একে সব কটা মাছ সে চিবিয়ে ফেলল। অ্যাকোয়ারিয়ামে পড়ে রইল রক্ত রাঙা জল। মেয়েটি ধীর পায়ে এগিয়ে আসতেই হুবার্ট দেখল ওর বুকের কাছটা ফাঁকা, আর সেখান দিয়ে আর পার দেখা যাচ্ছে। দৃষ্টিটা বুকের ক্ষত দিয়ে প্রবেশ করে পেছনে রাখা অ্যাকোয়ারিয়ামের জল অবধি গিয়ে থেমে যাচ্ছে। মেয়েটা একেবারে কাছে এগিয়ে এসে করুণ সুরে জিজ্ঞাসা করল, আমার হৃৎপিণ্ডটা কই? কেমন হালকা লাগছে। ছাড়া আমি বাঁচব কি করে? ঘরের কোনায় কোনায় জমাট অন্ধকার থেকে জলজলে চোখগুলো এগিয়ে এসে এক একটা বাচ্চা ছেলে মেয়ের অবয়ব নিয়ে একই রকম স্বরে জিজ্ঞাসা করছে, কোথায় আমার হৃৎপিণ্ড? উপড়ে নিল। কেমন হালকা লাগছে। সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে শয়ে শয়ে হৃৎপিণ্ডহীন শিশুদের অবয়ব। বিভীষিকাময় দৃশ্যটা হুবার্টের গলা যেন বন্ধ করে দিতে চাইছে। একটুখানি শ্বাস নেওয়ার জন্য তাকে অনেকটা চেষ্টা করতে হচ্ছে। অসহ্য হয়ে উঠেছে ঘরটা। সম্পূর্ণ ঘরটা যেন হয়ে উঠেছে একটা আঁটো সাঁটো কবর। সেখান থেকে মুক্তির আশায় প্রাণ ভয়ে সে ছুটে বেরিয়ে গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করে দেয় হুবার্ট। তারপর বেরিয়ে পড়ে। কিন্তু কোথায় পালাবে? কিছুতেই পিছু ছাড়ছে না অবাস্তব কিছু চেতনা ওর চোখের সামনে থেকে। একের পর এক ঘটে চলেছে ভুতুড়ে ঘটনা। কিন্তু কেন? ওরা কি চাইছে ওর কাছ থেকে? হৃৎপিণ্ডহীন শিশুরা তার কাছে উত্তর জানতে চাইছে কেন? এরকম হাজার হাজার প্রশ্ন যখন ওকে কাহিল করে ফেলেছে, সমস্ত বুদ্ধি যুক্তির মাঝখানে যখন একটা মজবুত দেয়াল উঠেছে,
আচমকাই ওর মনে পড়ল সেই অ্যাক্সিডেন্টের কথা, সেই ঢিপি আর কাশেম আলীর কথা। সেই ঘটনার পর থেকেই ও দেখতে পাচ্ছে এসব, অনুভব করছে অতি প্রাকৃতিক জগতের আসা যাওয়া। নিজের অজান্তেই দুই জগতের মধ্যে যেন একটা সেতু বেঁধে ফেলেছে ও। অকুস্থল থেকে ফিরে এসেই হুবার্টের পিছু নিয়েছে তারা। কিন্তু কেন? কি অপরাধ তার? চিন্তার খনন কার্য চালাতে চালাতে উঠে আসে একটা আলোক বিন্দু, অলৌকিক যন্ত্রণা থেকে মুক্তির রাস্তা। ওর হঠাৎ মনে হয় সমস্ত উত্তর লুকিয়ে আছে ওই কবরখানায়, খুব সম্ভবত ওই কাশেম আলীর কাছেই। গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়ে দ্রুত বেগে ছুটে চলল হুবার্ট সেই পথেই। শহর ছাড়িয়ে নির্জন শুনশান সেই রাস্তার বাঁকটা ঘুরতেই লুকিং গ্লাসে আবার ভেসে উঠল ব্যাক সিটে বসে থাকা নারীর শরীরটা। গাড়ির ভেতরের নীলচে আলোয় এবার স্পষ্ট দেখছে সে। সত্যি সেটা একটা নারীর শরীর, যার মাথা থেকে মুখ ওড়নার মতো পাতলা কাপড়ে ঢাকা। চোখ দুটো বেরিয়ে আছে কেবল, একটা ক্রূর দৃষ্টি ঝরে পড়ছে সেখান থেকে। গাড়ির গতি বাড়িয়ে শরীরের সমস্ত শক্তি আর সাহস জোগাড় করে হুবার্ট ছুটে চলেছে কবরস্থানের দিকে। এবার ইচ্ছাকৃতভাবে বেড়া ভেঙে উন্মুক্ত কবরস্থানে ঢুকে পড়ল সে। বিভৎস শব্দ শুনে মন্থর গতিতে ঝুপসি ঘর থেকে বেরিয়ে এলো কাশেম আলী। ব্যাকসিটের নারী মূর্তিটা আর নেই। হুবার্ট এক লাফে গাড়ি থেকে বেরিয়ে কাশেম আলীর দিকে ছুটে গিয়ে উত্তেজনার সাথে জিজ্ঞাসা করল, এসব কি ঘটে চলেছে আমার সঙ্গে? আমি জানতাম তুমি আসবে। আমিও বুঝতে পেরেছি এসব তোমার খেলা। আমি তোমাকে খুন করবো বাস্টার্ড। আই কিল ইউ। কি চাও তুমি আমার থেকে? কাদেরকে লেলিয়ে দিয়েছো আমার পেছনে? কাশেম আলী একটা মৃদু হাসি হেসে জামার কলার থেকে দু হাতে হুবার্টের হাত দুটো খসিয়ে ধীরে ধীরে ওর ঝুপসি ঘরের ভেতরে ঢুকে পড়ল। হুবার্ট অনুভব করল বৃদ্ধ হলেও কাশেম আলীর শক্তি ওর থেকে কয়েক গুণ বেশি। তার পিছু পিছু ঘরে প্রবেশ করে সে দেখল কাশেম দুটো গ্লাসে মদ ঢালছে। তারপর একটা গ্লাস হুবার্টের দিকে এগিয়ে ধরলে হুবার্ট এক ধাক্কায় সেটা ফেলে দিয়ে রক্তিম চোখ নিয়ে চিৎকার করে বলে, কাম অন, আনসার মি। এসব কি ঘটছে আমার সঙ্গে? কি চাও তুমি এভাবে আমাকে ভয় দেখিয়ে? কাশেম ঠান্ডা মাথায় নিজের মদের গ্লাস থেকে মদটা গলায় ঢেলে নিয়ে একটা আরাম সূচক শব্দ করে, একটা কবর। তার মানে? পুরা মুর্শিদাবাদ শহরটাই একটা বৃহৎ কবরস্থান আমার কাছে। নবাবী আমলে কত শত গুপ্ত হত্যা, যুদ্ধ ফেরত সৈন্যদের দেহ আর মহামারীর মৃত মানুষের দেহ এই মাটির তলায় কোথায় কোথায় যে পোতা রয়েছে তা কে বলতে পারে? হয়তো প্রতিটা পদক্ষেপে এসে যেতে পারে এক একটা লাশ। কেউ প্রতিহিংসায়, আবার কেউ ইচ্ছাকৃত শখের বশে মানুষ মেরে পুঁতে ফেলেছে এই মাটিতে। এটা একটা বিরাট কবরস্থান। হুবার্টের মাথার শিরাগুলো এবার দপদপ করছে।
সে ঘরের কোণের অন্ধকার সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, এইসব কি? এই গুপ্ত রাস্তা তুই কিসের? জগতের দ্বার। হেয়ালি করো না, আমার এরূপ পরিণতি কেন? জবাব দাও। মেহেরবানি করে তোমার সঙ্গে কি ঘটেছে সেটা যদি একবার বলো। কয়েকটা শিশু অন্ধকার জগৎ থেকে আমার পিছু নিয়েছে। ওদের হার্ট নেই, বুকের কাছটা ফাঁকা, আর এছাড়া নানা রকম অবাস্তব ঘটনা ঘটছে আমার সঙ্গে, কিন্তু যার ব্যাখ্যা এ জগতে নেই। কেন তারা আমার পিছু নিয়েছে? এই কবরস্থানে আসার পর থেকেই এসব আমাকে ধাওয়া করে চলেছে। নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। বলো, আমাকে বলো। এসবের শুরুয়াত প্রায় 300 বছর আগে। বেগম আজিমুন্নেসা ছিলেন মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা, আর নবাব সুজাউদ্দৌলার বেগম জান। ওনার সম্বন্ধেই একটা জনশ্রুতি আছে। ওনার তবিয়ত নাকি একবার ভীষণ রকমের খারাপ হয়ে গিয়েছিল। দেশ বিদেশের কবিরাজদের দাওয়ায় কোনো কাম দিচ্ছিল না। এমন সময় একটা হাকিম কোত্থেকে এসে এই রোগের চিকিৎসার ভার নেয়। তারপর তার তৈরি দাওয়ার সঙ্গে একটা করে শিশুর কলিজা খেতে দেয় বেগমকে। বেশ কিছুদিন পর এরম চলতে থাকলে উনি সুস্থ হয়ে উঠলেন। লেকিন এখানেই ঘটল বিপদ। রোগ থেকে মুক্তি পেলেও জীবন্ত মানুষের কলিজা খাওয়াটা অভ্যেসে দাঁড়িয়ে যায় বেগমের। তার সে জরুরত পুরা করবার জন্য আন্ধার মহলের খাস বাঁধি হীরাবাইকে রাজি করায় বেগম। প্রথমটায় হীরাবাই রাজি হয়নি কিছুতেই, লেকিন প্রাণের ভয় আর অর্থের লোভে শেষমেশ রাজি হয়ে যায় সে। এরপর থেকে গোপন পথ ধরে ভুলিয়ে ভালিয়ে যুবকদের ধরে আনতে থাকে হীরাবাই, আর বেগম তার জীবের স্বাদ মেটাতে থাকে টাটকা কলিজা দিয়ে। এই খাবার ধীরে ধীরে প্রচার পেলে প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে। সারা দেশে উঠে গেল বেগম আজিমুন্নেসা কলিজা খাকি। নবাব গোপনে এর খোঁজ খবর নিয়ে যখন জানতে পারলেন ঘটনাটা সত্য, তিনি প্রজাদের শান্ত করতে বেগমকে জিন্দা কবর দিয়ে দিলেন। যাদের বুক ফাঁকা অবস্থায় তুমি দেখেছ, ওরা সেই সব শিশু যাদের বুকের কলিজা তুলে ভক্ষণ করেছে ওই বেগম। গত রাতে ওই ছোটি লড়কির কবরের মাটি আলগা করে ওকে ঘুম থেকে তুলেছ তুমি, তাই সে তোমার পিছু পিছু চলছে। কিন্তু ওই পৈশাচিক কাহিনীর সঙ্গে আমার যোগ কোথায়? কাসিম কিছু বলার আগেই তার চোখ স্থির। তার নজর পড়ল ঘরের দরজার দিকে। হুবার্ট সেই দৃষ্টিপথ লক্ষ্য করে মাথাটা ঘোরাতেই দেখল সেই মুখ ঢাকা মেয়েটা যে প্রথম দিন থেকে ওর গাড়ির ব্যাক সিটে বসে ওর পিছু নিয়েছে। তার কোমরে ঝুলছে একটা ছুরি। ঝলমলে রঙের বস্ত্রে সুসজ্জিতা সে, উজ্জ্বল ধাতু আর অলঙ্কারে সুশোভিত ফ্যাকাশে রঙের দেহ। দরজার আগল ছেড়ে অল্প অল্প করে এগিয়ে আসছে হুবার্টের দিকে।
তারপর কাশেমের দিকে তাকিয়ে একটা ইশারা করতেই কাশেম একটা বাঘের মতো থাবা দিয়ে হুবার্টের গলায় ঝুলতে থাকা ক্রস চিহ্ন সমেত মালাটা ছিঁড়ে নিল। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে প্রাণ ভয়ে বাইরের খোলা প্রান্তরের দিকে ছুটে চলল হুবার্ট। খানিকটা যেতেই পা হড়কে পড়ে গেল একটা গর্তে। গর্তটা লম্বায় প্রায় 6 ফুট, চওড়ায় 2.5 ফুটের মতো। এটা একটা না বোঝানো কবর, যেটা আগের রাতে কাশেম খুঁড়ছিল, একেবারে তার মাপের। হুবার্টের এবার মনে পড়ল কেন কাশেম তাকে রাতে ঘরের চৌকিতে ঘুমোতে বলেছিল। আসলে সেটা ছিল তার দেহের মাপ নেবার কৌশল, অর্থাৎ তার মৃত্যুর প্রক্রিয়া চলছে অনেক আগের থেকেই। কিন্তু অনেক চেষ্টা করেও হুবার্ট কবর থেকে নিজেকে বার করতে পারল না। হাঁটু থেকে ডান পাটা যেন ভেঙে গেছে, শরীর সম্পূর্ণ অবশ। ভয়ে চিৎকার করতে থাকলে হঠাৎ দেখল কবরের ওপর দাঁড়িয়ে আছে সেই মেয়ে, যার হাতে উন্মুক্ত চাকু, আর তার পাশে কোদাল হাতে দাঁড়িয়ে রয়েছে বৃদ্ধ কাশেম আলী। দুজনের চোখ যেন চাঁদের আলোয় চিকচিক করছে হিংস্র পশুর মতো। শুকিয়ে আসা গলায় কয়েকটা ঢোক গিলে হুবার্ট কাশেমকে জিজ্ঞাসা করল, কিন্তু আমাকে মারছো কেন? আমাকে মারছো কেন? কবরস্থানের দিকে তোমার গাড়িটা আসতে দেখে তোমার তরতাজা হৃৎপিণ্ডটা বড়ই পছন্দ হয়েছে হীরাবাইয়ের। তাই তো তোমার গাড়িতে চড়ে বসেছিল। আসলে কলিজাটা চাই ওর, টাটকা কলিজা। বেগমের রোগের জন্য কলিজা খেতে খেতে যেমন অভ্যাসে পরিণত হয়ে গেছিল, তেমনি হীরাবাই বেগমের জন্য কলিজা আনতে আনতে ওটাই ওর নেশা হয়ে উঠেছিল। রক্ত নিয়ে খেলবার নেশা। এ নেশা আমার भी আছে, मुझे करना ही होगा, কারণ হীরাবাইয়ের রক্ত আমার শরীরে বইছে। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মুখ ঢাকা নারীটিকে দেখিয়ে বলল, এই হলো সেই হীরাবাই। এবার হৃৎপিণ্ড উপড়ানোর পালা। কথাটা শেষ হতেই মেয়েটা কবরের মধ্যে নেমে হুবার্টের বুকের ওপর বসে ছুরিটা বসিয়ে দিল বুকের ওপর। তারপর বেশ কয়েকবার ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে মাংসগুলোকে খুবলে ফেলল। একটা গর্ত সৃষ্টি হলো হুবার্টের বুকের বাম দিকে। ভয়ঙ্কর যন্ত্রণায় ফেটে পড়ল হুবার্ট। তারপর মেয়েটা ধারালো নখযুক্ত হাত তার বুকের ক্ষত বরাবর ঢুকিয়ে তুলে আনলো হৃৎপিণ্ডটা। শেষবারের মতো চোখ বন্ধ করতে করতে হুবার্ট দেখল হাসতে হাসতে কোদালে করে তার উপর চাপ চাপ মাটি ফেলছে কাশেম আলী। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা কবর। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।